আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মার্চ টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে, মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। পুলিশের ভাষ্যমতে, গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে। আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে, আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংঘবদ্ধ হতে চলেছে? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায়। আওয়ামী লীগ কোণঠাসা আছে এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে? আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, সেটাও কিছু সত্য, কিন্তু এখান থেকে কিন্তু পথ বাইরে গেছে। কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানো সেটা আওয়ামী লীগ জানে, অন্যরাও জানে। কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন এবং এই সেনাপ্রধানকে নিয়ে আওয়ামী লীগের নেতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ভিডিওর শুরুতে ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে দেশে যে রাজনীতির চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। দর্শক, এই বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা না বাড়ানো ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসি। আর এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। আর ডক্টর ইউনূস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয়। আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে, কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ? তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মার্চ টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে, মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো, তোমরা সবাই প্রস্তুত থেকো, যার যা কিছু আছে। অনেকটা 1971 সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো, যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো। এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার মার্চ টু ঢাকার একটা অবস্থান নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে রুখে যাওয়ার জন্য, এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই পদক্ষেপ। শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে, মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে, যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মার্চ টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তম এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মার্চ টু ঢাকায় অবস্থান না নিতে পারে। মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান। ডক্টর ইউনূসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তার মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গুনাহ?
যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন। এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? তো আমার কথা হচ্ছে ভাই, এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন। মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন, বাসে তল্লাশি করবেন, রেল স্টেশনে তল্লাশি করবেন, বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন, তারপর গুলিস্তানে 0 পয়েন্টে আপনারা তল্লাশি করবেন, ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনারা তল্লাশি করবেন, বাসা বাড়িতে আপনারা তল্লাশি করবেন, যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে। কেন বলেন তো? আওয়ামী লীগের কি সেই ক্ষমতা নাই? এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি করতেছেন, তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না? বাংলাদেশ থেকে রাশিয়া মাঝে 6টা দিন তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সেখান থেকে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি? কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন। তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছিলেন। তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে। তার মাঝে প্রশ্ন উঠছে, ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন? এবং এই সেনাপ্রধানকে নিয়ে হাসিনার কাছে বা কি বার্তা রয়েছে? এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝখানে 6 দিন, উদ্দেশ্য কি? কবে ফিরবেন, আদেও ফিরবেন তো? আসলে কথা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। মধ্য আফ্রিকার পর তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সবকিছু ঠিক থাকলে 12 এপ্রিল ফিরবেন তিনি। অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যানই কি রাশিয়া সফরে সেনাপ্রধান? এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। সেনাপ্রধানের রাশিয়া সফর ঘিরে বেশি করে জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব। তবে কি সত্যিই এর সঙ্গে ভারতের কোনো ইন্ধন রয়েছে? ভারতই এর পেছনে রয়েছে, নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। আওয়ামী লীগ কোণঠাসা আছে, এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে? আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, সেটাও কিছু সত্য, কিন্তু এখান থেকে কিন্তু পথ বাড়িতেছে। এখন শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে, রিফাইন্ড আওয়ামী লীগ, ওয়াশিং মেশিনের ভিতর ঢুকাইয়া আওয়ামী লীগকে ভালো করে পাউডার দিয়ে একদম পরিষ্কার করে ঝকঝক করে ছাইড়া দিবেন, এই ধরনের প্ল্যান সরকার করতেছে। কিন্তু আওয়ামী লীগ যতই কোণঠাসা থাকুক, তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানোর, সেটা আওয়ামী লীগ জানে, অন্যরাও জানে, সরকারও জানে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খুবই অ্যাক্টিভ তিনি তার দলকে তোলার জন্য। এবং আমরা গত রোববারে দেখলাম খোদ রাজধানীর বায়তুল মোকাররম, যেখানে জামাত ইসলামের ঘাঁটি, সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে এইরকম। এর আগেও দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে, এটা কিভাবে? এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে, এমনকি আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকের রাগ আছে। কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে, তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না, অনেক সাধারণ মানুষও বিরক্ত। তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, রাতের ভোট, ছাত্রলীগদের মাস্তানি, দমন পীড়ন, পুলিশ নির্ভর হয়ে যাওয়া, এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের এইসব কারণে হয়েছে, অনেকে মনে করেন। এখন আপনি যদি ডিসি, এসপি, ওসি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে দল কেন, দলের কর্মী কেন, রাজনীতি কেন? তবে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে, কারণ ওই যে মৌলবাদের উত্থান ঘটছে, এটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তারপর যে বিরোধী শক্তি বিএনপি, তার যে চাঁদাবাজি, দখলবাজি, মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের, মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না। তারা মনে করে তারেক জিয়া তুমি তোমার কইতে থাকো, আমি আমার মাস্তানি, আমি আমার চাঁদাবাজি চালাই যাবো, তুমি কি আমার বাদ দিবা? তুমি কি আমার ফ্যামিলি টানবা? ঠিক অসুবিধা কি? হ্যাঁ, তুমি আমার দল থেকে বের করলে করে দাও, কারণ এলাকার লোকরা তো আমার চিনি আমি বিএনপি। ঠিক আছে, এটা কি সহজে যাবে নাকি? পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না, এবং তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চাঁদাবাজি নিয়ে, দলবাজি নিয়ে, অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি, দখলবাজি, এবং এতে অনেকেই বিরক্ত হয়েছেন এবং বিএনপির অনেক লোকও বিরক্ত এটার উপর। এটা ছাড়াও আমরা এই যে মাঠে রাজনৈতিক শক্তি যেগুলো আছে এদের মধ্যে ঐক্য দেখছি না, অনৈক্য, এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ। তবে চিন্তার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে
যে এনসিপি নাগরিক পার্টি যেটা, এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে। এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান কাউন্সিলর বড় বড় ঠান্ডা পান্ডা তৈরি হয়েছে, এদেরকে মানে শেল্টার দেওয়ার বিনিময়ে দলে বিরানো যায় কিনা, তারপরে এদেরকেও আবার ওয়াশিং মেশিনে ঢুকে বেশি বেশি করে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফরম্যাটে এদেরকে দিয়ে, অর্থাৎ কৈটেল দিয়ে কই ভাগ বার সিস্টেমে এরা আগাইতেছে। তবে এটা কিন্তু এতেও কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে। কিরকম? কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলর বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এদের বেশিরভাগ লোক হচ্ছে ঠান্ডা পান্ডা টাইপের, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না, মানুষ এদের উপরও বিরক্ত। এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া পরিষ্কার করে, যদিও এটা পরিষ্কার হবে না, কারণ এদের কোনো ক্যারেক্টার নাই, এরা হলো সুবিধাবাদী, তো এদের পরিষ্কার করে দাঁড় করায়, তখন আবার আওয়ামী লীগ মাস্তান মুক্ত হয়ে গেল। আওয়ামী লীগের সুযোগ তৈরি হলো যে ভালো মানুষদের নিয়ে রাজনীতি করা শুরু করার একটা, এবং এইটাকে যদি সে কাজে লাগায় আওয়ামী লীগ, তো উঠে দাঁড়ানো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার। তো সুতরাং এই যে ওয়াশিং মেশিনের রাজনীতি যে শুরু হয়েছে এখন, সেটা আওয়ামী লীগের জন্য কিন্তু সুযোগই। থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে, সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেটা কি বলা হচ্ছে? যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায়। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে 200 থেকে 250 জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে, এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ, এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে। এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ? 1 নম্বর, গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। 2 নম্বর, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 3 নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা। 4 নম্বর হলো নৌঘাট, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা। 5 নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। 6, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 7, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 8, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা। উল্লিখিত বার্তার আলোকে মোতাবেক 24 ঘন্টার রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল 6টা থেকে ছক অনুযায়ী, অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়। এই ইন্টারেস্টিং ব্যাপার, এই সার্কুলারে 3টা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে, বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের, সেখানে এনসিপি কে নিয়ে আসছে। ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি দল মনে করতেছে আর কি। বিএনপি, জামাতি একটা বড় রাজনৈতিক দল, যেহেতু শেখ হাসিনা বিরোধী, হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে। আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু তার নামটাও নিয়ে আসা এই 3টা রাজনৈতিক দলের সঙ্গে এটা যায় কিনা, এটা আমার কাছে একটু কৌতূহল হলো। যাই হোক, মূল কথা হলো যে এরকম যদি একটা 1 সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনার পরিকল্পনা থাকে, এটা তো খুবই উদ্বেগ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে। এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী না, বিচ্ছিন্নভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম, কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটায় উঠতে পারেনি। এর মধ্যে যদি এরকম একটা চাপ তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয়। দেখা যাক আসলে কি হতে যাচ্ছে, এটা নিশ্চয়ই সবারই নজরে। সদ্য চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেখানে গিয়ে একটি আস্ত বন্দর বিক্রি করে দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবং জানা গিয়েছে যে চীন বিভিন্ন দেশের ক্ষেত্রে এই পরিকল্পনা খাটিয়েছিলেন, আর বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিকল্পনা রয়েছে চীনের। এবং তার পাশাপাশি জানা যাচ্ছে যে চীনের তরফ থেকে দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দর হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে। সেখানে মোহাম্মদ ইউনূস ঠিক কি করবেন, পরবর্তী কি পদক্ষেপ রয়েছে তার, সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলে। সদ্য চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের একটি আস্ত বন্দর বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে দেখা গিয়েছে চীন বিভিন্ন দেশের বন্দর কায়দা করে হাত করে নিয়েছে। শুধু তাই নয়, পাশে চীনের বসতি করে চীনের সেনাবাহিনী মোতায়েন করেছে। ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম করতে চলেছে চীন। বাংলাদেশের এই দুঃসময়ে ঋণের ফাঁদে জর্জরিত করে তাদের থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা বন্দর হাত করতে চাইছে শি জিনপিং এর দেশ। কাজেই মোহাম্মদ ইউনূস যে মহা বিপদে ফেলতে চলেছেন গোটা বাংলাদেশকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি চীনে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি শিল্পপতিদের সঙ্গেও কথা বলেন। মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত, কাজেই তাদের বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের ওপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে ভারতের বাণিজ্যিকের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে, অর্থাৎ এটি চীনা অর্থনৈতিক সম্প্রসারণ হতে পারে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. বারে বারে চিকেন নিককে টেনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেছিলেন চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, কিন্তু চীনের রাষ্ট্রপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেল তারা ভারতকেও চটাতে চায় না। সেই কারণেই এই ধরনের একটি সরকারি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হলো। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, মোহাম্মদ ইউনূসের আগেই বোঝা উচিত ছিল তিনি বাংলাদেশের একটি স্থায়ী সরকারের প্রধান, অর্থাৎ কোন রাষ্ট্রপ্রধানই চাইবে না একটি দেশের অস্থায়ী সরকারের সঙ্গে কোন রকম প্রকল্প বা বিল পাশ করাতে। কাজেই ইউনূসের স্বপ্ন যে এবারেও বাস্তবায়িত হলো না, সেটাও পরিষ্কার। উল্টে তিনি নাকি শোনা যাচ্ছে বাংলাদেশের মংলা বন্দরটিকে বিক্রির জন্য চুক্তি করেছেন। এখন দেখার এরপরে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। পাশাপাশি বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে কি করেন, সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশে ফিরবেন 12 এপ্রিল। আর তার এই রাশিয়া সফরকে ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে, প্রশ্ন উঠে আসছে। আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছে, তাদের তৎপরতা দেখে একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে। রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফিরবেন 12 এপ্রিল, কিন্তু হঠাৎ তার রাশিয়া সফর ঘিরে নানা প্রশ্ন উঠে আসছে। কারণ গত কয়েকটি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছেন, সেখানে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান হতে চলেছে। বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর একাধিক বৈঠক করেন। তারপরে বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিতভাবে বিদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনাপ্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি, খবর সূত্রের। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনার নতুন জল্পনা জন্ম দিচ্ছে পদ্মাপাড়ের রাজনৈতিক অন্দরে।
তবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন এবং সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন, সেখানে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেশের অন্দরে। এবং তার মধ্যেই তার এই রাশিয়া সফর ঘিরেও নানা জল্পনা উঠে আসছে। রাশিয়া থেকে ফিরে এসে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন, সেই প্রশ্নও উঠছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে, তিনি যে পদক্ষেপ করবেন তাতে কি বিপদে পড়বেন মোহাম্মদ ইউনূস? কারণ এর আগে দেখা গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সংঘাতের নানা ইস্যু রয়েছে। এরপর কি সেটাই জোরালো হবে? সেই প্রশ্নগুলোই আন্তর্জাতিক মহলে উঠছে। তবে তিনি রাশিয়া সফর করে বাংলাদেশে ফিরে কি পরিস্থিতি হয় গোটা দেশে, সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে যারা এখন নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ যদি সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।